ওকে, তো আমরা এখানে ছিলাম যে ফার্মিয়ন হচ্ছে হাফ ইন্টিজার স্পিন মেনটেন করে চলে। তাহলে তোদের মধ্যে কেউ ধরে নেওয়া যাক বৈশাখী, বৈশাখী আমাকে কোনো এক্সাম্পল দিতে পারবি ফার্মিয়নের হাফ ইন্টিজার স্পিনের? আচ্ছা, মানে সেটা তুই আজকেই শিখলি না এর আগে জানতিস? ভেরি গুড, সেটাই এক্সপেক্টেড যে ইলেকট্রন তোরা অনেক ছোটবেলা থেকেই পড়ছিস। মনে রাখবি ইলেকট্রন, প্রোটন, নিউট্রন এরা সবাই হাফ ইন্টিজার স্পিন মেনটেন করে চলে, এরা সবাই ফেরমিয়ন। ঠিক আছে, আচ্ছা ফাইন। নেক্সট হচ্ছে বোসনস, যারা ইন্টিজার স্পিন মেনটেন করে চলে, অর্থাৎ 0 1 2 3 4 5 7 6 7 এরকম। তো এটার এক্সাম্পল আমাকে কেউ দিবি? শোভন, শোভন আমার এখনো পর্যন্ত শোভনকে কোনো কোশ্চেন করিনি। শোভন প্লিজ unmute yourself and try to answer this question. Shobhan, are you there? মনে হচ্ছে শোভন নেই, তাই তো? অন্য কেউ এটার অ্যান্সার দেওয়ার চেষ্টা করবি? Anyone else? কে বলছিস বাবা, নামটাকে বল। সুদীপ্ত, ভেরি গুড। সুদীপ্ত বলছিস এটা ফোটনের ক্ষেত্রে, ফোটনের স্পিন কত শুনেছিস? বাহ 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 বাহ। আর কিছু পড়েছিস? মেসন, পাইমেশন পড়েছিস? সে তো ছোটবেলায় পড়েছিলি, মানে এই পার্টিকেল ফিজিক্সে পড়েছিস কি? এটা তো পড়তে হবে। পাইমেশন, একদমই তাই। মেশন আরও অনেক রকমের আছে, তোরা দেখতে পাবি। যেহেতু ওটা আমার টপিক নয় আমি বলছি না, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা জানলাম যে হাফ ইন্টিগ্রাল স্পিন হচ্ছে ফেরমিয়নের হয় আর ইন্টিগ্রাল স্পিন হচ্ছে বোসনের হয়। এবার তোরা সঙ্গে সঙ্গে তোদের জিজ্ঞেস করা উচিত এটা কে ঠিক করলো, কিভাবে ঠিক করলো? সেই ঠিক করাটা কিন্তু আমরা এখন করবো না। এটা যদি আমরা কোনোদিন জীবনে রিলেটিভিস্টিক কোয়ান্টাম ফিল্ড থিওরি পড়ি, মানে কিউএফটি, আবার সেটা রিলেটিভিস্টিক, তখন আমরা অরিজিনালি জানতে পারবো যে কীভাবে এই রুলটা এসেছিল। যেহেতু সেটা আমাদের পড়বার এখন স্কোপ নেই, তাহলে আমরা বরং এইটা মেনে নেব যে এটা পস্টুলেট অফ কোয়ান্টাম মেকানিক্স। ঠিক আছে, ফাইন। আমরা নেক্সট টপিকে যাই। আচ্ছা, কম্পোজিট পার্টিকেলস। এতক্ষণ আমরা শুধু ইলেকট্রনকে নিয়ে ভাবিত ছিলাম, দুটো সিঙ্গেল সিঙ্গেল পার্টিকেল যেটাকে নিয়ে ভাবিত ছিলাম। এবার আমরা চলে এসেছি কম্পোজিট পার্টিকেলস। কম্পোজিট পার্টিকেলস মানে কি বোঝায়? যেখানে সাপোজ তোদের সব থেকে সোজা এক্সাম্পল এটা এখানে দেওয়া আছে যে নিউক্লিয়াস একটা কম্পোজিট পার্টিকেল, বিকজ নিউক্লিয়াসের মধ্যে প্রোটন আছে, নিউট্রন আছে। অথবা তার থেকে একটু বড় কম্পোজিট পার্টিকেল হচ্ছে অ্যাটম, যার মধ্যে প্রোটন আছে, নিউট্রন আছে, ইলেকট্রন আছে। এদের ক্ষেত্রে আইডেন্টিক্যালিটি কি কি প্রভাব ফেলছে সেটা আমাদের দেখা উচিত। তাহলে এই কম্পোজিট পার্টিকেল কনসিস্টিং অফ, মানে কিভাবে তাদের ডিপেন্ড করবো, যে ইভেন নাম্বার অফ ফার্মিয়ন্স যদি থাকে, বোসনের নাম্বার আমরা ভাববই না, এই সেকেন্ড পার্টটাকে তোরা নেগলেক্ট কর, এনি নাম্বার অফ বোসনস এই পার্টটাকে নেগলেক্ট কর, শুধু প্রথম পার্টটার উপরে চোখ দে। অ্যান্ড ইভেন নাম্বার অফ ফার্মিয়ন্স যদি থাকে, তাহলে সেই কম্পোজিট পার্টিকেলটা বোসন হিসাবে অ্যাক্ট করবে। আর যদি অড নাম্বার থাকে ফার্মিয়নের, তাহলে সেই কম্পোজিট পার্টিকেলটা ফার্মিয়ন হিসাবে অ্যাক্ট করবে। এটা কি খুব ক্লিয়ারলি বোঝা গেল? বোঝা গেল না, তার জন্য আমাদের এক্সাম্পল দিতে হবে। ধরে নেন নিউক্লিয়ন্স, এই সিঙ্গেল সিঙ্গেল নিউক্লিয়ন্স, যে কোনো নিউক্লিয়ন্স, তারা কিন্তু ফেরমিয়ন। কেন না? নিউক্লিয়ন যে ক্যাটাগরির মধ্যে পড়ে পার্টিকেল ফিজিক্সে। আচ্ছা, পার্টিকেল ফিজিক্সে একটা ছোট্ট গল্প আমি জাস্ট তোদের একটু বলে নিই, তাতে তোদের সুবিধা হবে। গোটা পার্টিকেলকে আমরা বেসিক্যালি 3 ভাগে ভাগ করতে পারি অ্যাকর্ডিং টু দেয়ার মাস, তাদের মাস অনুযায়ী। একটা হচ্ছে হেভি পার্টিকেল, একটা মিডিয়াম ওয়েট পার্টিকেল, আর একটা লাইট পার্টিকেলস। এই হেভি পার্টিকেলসগুলোর নাম হচ্ছে হ্যাড্রন, মিডিয়াম ওয়েট পার্টিকেলগুলোর নাম হচ্ছে মেসন, আর লাইট ওয়েট পার্টিকেলগুলোর নাম হচ্ছে লেপটন। তাহলে হ্যাড্রন, মেসন আর লেপটন,
এই তিনটে টাইপের পার্টিকেল হয় ক্যাটাগরি মাস অনুযায়ী। এই হ্যাড্রনকে আমরা আবার দুভাগে ভাগ করি বেসিক্যালি, ঠিক আছে? ওই ব্যারিয়ন আর হাইপারন বোধ হয়, আমি এক্স্যাক্টলি একটু গন্ডগোল করে ফেলতে পারি। তো মনে রাখবি যে এইগুলো, এই যে নিউক্লিয়সগুলো, এরা কিন্তু এই হ্যাড্রনের মধ্যে পড়ে, ব্যারিয়নের মধ্যে পড়ে। এই যে কোনো ব্যারিয়ন বেসিক্যালি তিনটে কোয়ার্ক দিয়ে তৈরি হয়। তিনটে কোয়ার্ক, কোয়ার্কের নাম শুনেছিস? কোয়ার্ক জিনিসটার নাম শুনেছিস? এনিবডি? এখনো কোয়ার্ক শুনিসনি? আচ্ছা আচ্ছা আচ্ছা। তোরা পার্টিকেল ফিজিক্স পড়তে গিয়ে দু ধরনের টার্ম পাবি, নট নেসেসারিলি সেটা ক্যালকাটা ইউনিভার্সিটির অনার্সের কোশ্চেনে পাবি, কিন্তু ইন ফিউচার অবশ্যই পাবি। একটার নাম দেয়া হবে এলিমেন্টারি পার্টিকেল, আর একটার নাম বলা হবে ফান্ডামেন্টাল পার্টিকেলস। এই দুটো কিন্তু খুব ক্লিয়ারলি বুঝে নে, যদি ভুলে যাস এই ভিডিওটা থাকবে, সারা জীবন দেখতে পাবি। এলিমেন্টারি পার্টিকেলস হচ্ছে সেই পার্টিকেলগুলো যেগুলো দিয়ে এলিমেন্ট তৈরি হয়, অর্থাৎ সেগুলো যতগুলো পার্টিকেল তোরা পড়বি সবকটা এলিমেন্টারি পার্টিকেল। তোরা যত রকমের হ্যাড্রন বা ব্যারিয়ন পড়বি, যত রকমের মেসন পড়বি, যত রকমের লেপটন পড়বি, দে আর অল এলিমেন্টারি পার্টিকেলস, যেহেতু এই সবকটা দিয়ে এলিমেন্ট তৈরি হয়। বাট ফান্ডামেন্টাল পার্টিকেলস কোনগুলো? সেই পার্টিকেলগুলো যেগুলো থেকে অন্যান্য পার্টিকেলও জেনারেট হয়, মানে সেগুলোকে আর ভাঙা যায় না, সেই ফান্ডামেন্টাল পার্টিকেলগুলো, সেই পার্টিকেলগুলো থেকে বরং বাদ বাকি সমস্ত পার্টিকেল তৈরি হয়েছে। যেমন তোকে যদি কেউ জিজ্ঞেস করে যে প্রোটন আর নিউট্রন কি ফান্ডামেন্টাল পার্টিকেল নাকি এলিমেন্টারি পার্টিকেল, তো অ্যান্সার হচ্ছে এক্স্যাক্টলি দে আর এলিমেন্টারি পার্টিকেলস, নট ফান্ডামেন্টাল পার্টিকেলস। এই দুনিয়াতে আমরা এখনো পর্যন্ত যা জেনেছি যে তিনটে কাইন্ডেরই ফান্ডামেন্টাল পার্টিকেল আছে, অনলি 3 kinds, দেয়ার আর 3 kinds অফ ফান্ডামেন্টাল পার্টিকেলস। একটা হচ্ছে লেপটনস। এই লেপটনসের মধ্যে দু ধরনের পার্টিকেল পড়ে যায়। লেপটনসের মধ্যে পড়ে ইলেকট্রন, মিউন আর টাউন, এই 3 ধরনের লেপটনস। আর তাদের 3 ধরনের নিউট্রিনো বা নয়ট্রিনো, যাই তোরা উচ্চারণ করিস না কেন, ইলেকট্রন নিউট্রিনো, মিউন নিউট্রিনো, টাউন নিউট্রিনো। এই 6টা পার্টিকেল হলো ফান্ডামেন্টাল পার্টিকেল। তাহলে কী কী পেলাম? ইলেকট্রন, মিউন, টাউন আর তাদের রেসপেক্টিভ নিউট্রিনোগুলো, ইলেকট্রন নিউট্রিনো, মিউন নিউট্রিনো, টাউন নিউট্রিনো, এরা হলো ফান্ডামেন্টাল পার্টিকেলস। আর ফান্ডামেন্টাল পার্টিকেলস হচ্ছে কোয়ার্কস, অর্থাৎ এই পার্টিকেলগুলোকে যদি ভেঙে ফেলি, এই নিউট্রনকে বা প্রোটনকে, এদের ভেঙে ফেললে নিশ্চয়ই ইলেকট্রন পাবো না, তাহলে কি পাবো? এদেরকে ভেঙে ফেললে পাবো আমরা কোয়ার্ক, যাদের চার্জগুলো ভগ্নাংশে হয়। আমরা আজ পর্যন্ত সমস্ত চার্জ পড়েছি +1, -1, +2, -2, ইন্টিজার পড়েছি, ফ্র্যাকশনাল চার্জ দেখিনি, ফ্র্যাকশনাল মাস দেখিনি। সেগুলো আমরা দেখতে পাবো যখন কোয়ার্ক শিখবো আমরা, ঠিক আছে? +1/3, -1/3 এই ধরনের চার্জ দেখতে পাবি, এই ধরনের মাস দেখতে পাবি, এই ব্যাপারগুলো পাবি তোরা। তো সেই হচ্ছে কোয়ার্ক, খুব ছোট কথায় বলতে গেলে, যেগুলো ফান্ডামেন্টাল পার্টিকেলস, যেগুলো দিয়ে বাদবাকি লেপটন ছাড়া বাদবাকি সমস্ত হ্যাড্রন বা ব্যারিয়ন এবং মেসন তৈরি হয়েছে, ঠিক আছে? বেসিক্যালি আমরা তাদেরকে প্রথমে ভুল বললাম, হ্যাড্রন হেভি পার্টিকেল, ওটা ব্যারিয়ন হবে। ব্যারিয়নের দুটো ভাগ বোধ হয়, একটা হ্যাড্রন, একটা বোধ হয় হাইপারন, যাই হোক আমি ভুলে গেছি, এটা দেখতে হবে। আচ্ছা, এবার সেকেন্ডে আমরা আর একটা এক্সাম্পল দিচ্ছি। এটা গেল নিউক্লিয়াসের মধ্যে এক্সাম্পল। প্রথমেরটা যে নিউক্লিয়স হচ্ছে ফার্মিয়ন্স, যেহেতু তাদের 3টে কোয়ার্ক আছে, 3টে কোয়ার্ক মানে অড নাম্বার অফ ফার্মিয়ন, কোয়ার্করা সব ফার্মিয়ন, যেহেতু ওদের হাফ ইন্টিজার স্পিন রয়েছে, তাহলে ওরা 3খানা রয়েছে বলে নিউক্লিয়সগুলো সব ফার্মিয়ন্স হবে। মেসন আর বোসন্স কেন না? মেসন দুটো করে কোয়ার্ক দিয়ে তৈরি হয়। এটা যখন পার্টিকেল ফিজিক্স শিখবি তখন এটা জানতে পারবি যে মেসন দুটো করে কোয়ার্ক দিয়ে তৈরি হয়। তো সেই দুটো করে কোয়ার্ক দিয়ে তৈরি হওয়ার জন্য ইভেন নাম্বার অফ ফার্মিয়ন রয়েছে, সেই জন্য মেসনগুলো হচ্ছে বোসন। আর একবার ভালো করে দেখে নে, নিউক্লিয়ন 3টে করে কোয়ার্ক দিয়ে তৈরি, অড নাম্বার অফ ফার্মিয়ন্স, তাহলে নিউক্লিয়সরা ফার্মিয়ন্স। মেসন ইভেন নাম্বার অফ কোয়ার্ক দিয়ে তৈরি, দুটো করে কোয়ার্ক, সেই জন্য মেসনস আর বোসনস। নেক্সট আমরা একটু নিউক্লিয়াস থেকে বাইরে আসি, আমরা অ্যাটমে আসি। হিলিয়াম অ্যাটম আমরা দু রকমের এক্সাম্পল লিখি, দেখ, একটা 4He একটা 3He, বা He4 আর He3। He4-এ আমাদের দুটো প্রোটন আছে, দুটো নিউট্রন আছে, তাহলে পরে প্রোটনও ফার্মিয়ন, নিউট্রনও ফার্মিয়ন।
তার মানে 4খানা ফেরমিয়ন, ইভেন নাম্বার অফ ফেরমিয়ন। তাহলে পরে এইচটা হচ্ছে 4H হচ্ছে বোসন, যেহেতু ইভেন নাম্বার অফ ফেরমিয়ন। যেটাকে তোরা সাধারণত ফেস করিস আলফা পার্টিকেল হিসাবে, আলফা হিসাবে যাকে চিনিস সেই হচ্ছে 4H। আর এক ধরনের হিলিয়াম রয়েছে 3H। 3H-এর কি বৈশিষ্ট্য? 3H-তে একটা নিউট্রন আছে, দুটো প্রোটন আছে। তাহলে পরে অড নাম্বার অফ ফার্মিয়নস রয়েছে এখানে, একটা নিউট্রন দুটো প্রোটন, তাহলে 3H কিন্তু ফার্মিয়ন। হাইড্রোজেন অ্যাটম, দুটো ফার্মিয়ন আছে, একটা ইলেকট্রন একটা প্রোটন, তাহলে পরে এটা কিন্তু বোসন। ঠিক আছে, মোটামুটি এক্সাম্পলগুলো বোঝা গেল। এখানে যদি কারোর কোনো সমস্যা থাকে বলতে পারিস। এইবার তোদের একটা আমি হোমওয়ার্ক দেবো, এই নিউক্লিয়াসগুলোকে কোনটা বোসন আর কোনটা ফেরমিয়ন আমাকে ডিটেক্ট করার জন্য। এটা কি আদৌ হোমওয়ার্ক করতে হবে নাকি আমরা এখানে মুখে মুখে বলে দিতে পারি? আচ্ছা, প্রথম বৈশাখীকে দিয়ে শুরু করি। বৈশাখী একটু ট্রাই কর, O17 কি হবে, ফেরমিয়ন না বোসন? আমি লাস্ট থেকে শুরু করলাম। O17 একদম লাস্টেরটা, অক্সিজেন 17। কেন হবে? একদমই তাই। তাহলে এখান থেকে ইনফ্যাক্ট আমাদের দেখতেই হবে না, আমরা দেখে নেবো যার এই নাম্বারটা মোটামুটি অড সেগুলো সব ফেরমিয়ন, আর যার নাম্বারগুলো ইভেন সেগুলো সব বোসন। তার মানে B10 বোসন, C12 বোসন, N14 বোসন, O16 বোসন, বাদ বাকি যেগুলো পড়ে রইল সব ফেরমিয়ন। B11 ফেরমিয়ন, C13 ফেরমিয়ন, N15 ফেরমিয়ন, O17 ফেরমিয়ন। তাহলে দেখ একই অ্যাটম, শুধু তাদের আইসোটোপগুলো চেঞ্জ হয়ে যাচ্ছে বলে তাদের কিন্তু ক্যাটাগরি চেঞ্জ হয়ে যাচ্ছে, তারা বোসন না ফেরমিয়ন। নন ইন্টারেক্টিং আইডেন্টিক্যাল পার্টিকেল, যেটা আমি ফার্স্ট স্লাইডে মেনশন করেছিলাম, একদম প্রথম স্লাইডে, যেখানে আমরা ভিটা লিখেছিলাম, ভি অফ R1, R2 লিখেছিলাম। আমরা বলেছিলাম এটা তাদের ইন্টারাকশন পোটেনশিয়াল এনার্জি। আমরা এমন আইডেন্টিক্যাল পার্টিকেলে যাচ্ছি, ধরে নিচ্ছি যেটা নিয়ে আমরা কাজ করব, তারা নন ইন্টারাক্টিং, একে অপরের সঙ্গে ইন্টারাক্ট করছে না। আচ্ছা, ফর টু নন ইন্টারাক্টিং পার্টিকেলস দ্য হ্যামিল্টনিয়ান অফ দ্য সিস্টেম ইজ দ্য সাম অফ দি টু পার্টিকেলস হ্যামিল্টনিয়ান। কীরকম ব্যাপারটা? এরকম যে যদি নন ইন্টারেক্টিং হয় তাহলে দুজনকার হ্যামিল্টনিয়ানকে, এতক্ষণ তার আগে আমরা করতে পারছিলাম না এই টার্মটা, তার আগেও করতে পারতাম, করতে পারিনি কেন? কারণ ততক্ষণ আমরা ইন্টারাক্ট করছিল ধরে নিচ্ছিলাম, ফলে ভিটাকে আমরা যোগ করতে পারছিলাম না। ভিটা একটা কমন টার্ম ছিল, দুজনকার মধ্যে ইন্টারাক্ট করছিল। এখন দুজনকার হ্যামিল্টনিয়ান আলাদা হয়ে গেছে। কি কি হয়েছে? এইচ এর ক্ষেত্রে হয়েছে P1² প্লাস V1, আর X2 ক্ষেত্রে হয়েছে P2² প্লাস V2। এই দুটোকে আমরা এখন যোগ করতে পারি। তখন কিন্তু এই V1 আর V2টাকে আমরা আলাদা করতে পারছিলাম না, একদম ফার্স্ট স্লাইডে। ঠিক আছে, ওকে ফাইন। আর একবার যদি মনে না পড়ে, আমি একটা কাজ করছি, আমি একবার ফার্স্ট স্লাইডে যাচ্ছি। আমি ফার্স্ট স্লাইডে গিয়ে এই যে টার্মটা দেখা যাচ্ছে VR1 আর R2, এই যে টার্মটা রয়েছে, এটা একটা কমন টার্ম ছিল যেহেতু এই পার্টিকেলগুলো ইন্টারাক্ট করছিল 1 আর 2। কিন্তু আমরা এমন এখন যাচ্ছি যেখানে আমরা ধরে নিচ্ছি তারা নন ইন্টারাক্টিং। সেই নন ইন্টারাক্টিং ধরে নেওয়ার জন্য আমাদের যেটা হয়েছে যে, ওয়ান মোমেন্ট, তাদেরকে আমরা যোগ করতে পারছি আলাদা আলাদা করে, HX12। এবং দেখ দুটোকে আমি কালার আলাদা করে দিয়েছি যাতে তোদের চিনতে সুবিধা হয়। আচ্ছা, তাহলে শ্রোডিঙ্গার ইকুয়েশন সলিউশনটা এই নন ইন্টারেক্টিং পার্টিকেলের ক্ষেত্রে কেমনভাবে লেখা যাবে? যে সাই টোটাল অফ x1 x2, মানে যদি আমি শুধু H অফ x1 x2 ক্যালকুলেট করতাম, তাহলে বেসিক্যালি সেটা সাই অফ x1 ইন্টু সাই অফ x2 বেরোবে। ঠিক আছে, নন ইন্টারেক্টিং পার্টিকেলের ক্ষেত্রে একমাত্র আমরা সাই x1 x2কে এইভাবে রিপ্রেজেন্ট করতে পারি, দুটোর মাল্টিপ্লিকেশন হিসাবে। যদি তারা ইন্টারাক্ট করতো তাহলে কিন্তু আমরা এটা করতে পারতাম না। যেখানে সাই x1 আর সাই x2টা কি, দ্য ইন্ডিভিজুয়াল পার্টিকেল ওয়েভ ফাংশন। x1 এর ক্ষেত্রে সাই x1, x2 এর ক্ষেত্রে সাই x2। ফাইন, এইবার প্রুফ করছি আমরা যে এটা ঠিক আসছে। এই প্রুফটা দেখ, লাইন বাই লাইন প্রুফটা দেখা খুব দরকার। একদম ফার্স্টের লাইনটা দেখ যে আমরা চাপিয়ে দিয়েছি HX1 x2 সাই টোটালের উপর চাপিয়েছি। তাহলে HX1 x2টা কি? H অফ x1 প্লাস H অফ x2 আলাদা করেছি। আর সাই টোটালটা কি?
না সাই অফ x1 ইন্টু সাই অফ x2 আলাদা করেছি। এই লাস্টের টার্মটা কি ডান দিকের, যদি এই মাঝখানেরটা না থাকতো, এই মাঝখানের পুরো যে ইকুয়াল টু সিম্বল দিয়ে যতটা কষেছি সেটা যদি না থাকতো, তাও আমরা কি পেতাম যে এইচ সাইয়ের উপর চাপালে পরে ই ফেরত পেতাম, আর সাই টোটালটাকে আমরা সাই x1 সাই x2 হিসাবে লিখতে পারতাম। এই প্রথম লাইনটা নিয়ে আশা করি কারো কোনো প্রবলেম নেই। সেকেন্ড লাইনে আসা যাক। সেকেন্ড লাইনে আমরা কি করেছি, আলাদা আলাদা করে এইচটাকে এইচ x1টাকে আবার এই সাই x1 x2 উপরে অ্যাপ্লাই করেছি, আর একবার এইচ x2টাকে একবার সাই x1 x2 উপরে অ্যাপ্লাই করেছি। সেখান থেকে আমরা কি পেলাম না এইচ x1 সাই x1 এর উপরে অ্যাপ্লাই করে E1 পেলাম, আর এইচ x2 সাই x2 এর উপরে অ্যাপ্লাই করে E2 পেলাম। ফাইন, দুটো ক্ষেত্রেই ওয়েভ ফাংশন সাই x1 সাই x2, এটা কমন। তাহলে আমরা সাই x1 সাই x2টাকে ব্র্যাকেটের বাইরে নিয়ে নিই, ভেতরে পড়ে থাকলে E1 প্লাস E2। ডান দিকে এটা যেমন চলছিল চলতে থাকছে। তাহলে এই লাস্ট লাইনটার আগের লাইনে আমরা এসে পেলাম যে E1 প্লাস E2 ইন্টু সাই x1 সাই x2 ইজ ইকুয়াল টু বেসিক্যালি E ইন্টু সাই x1 সাই x2। তাহলে আমরা সাই x1 সাই x2টা বোথ সাইড থেকে অমিট করতে পারি। কি লিখতে পারি তার জায়গায়, যে E1 প্লাস E2 ইজ ইকুয়াল টু E। তার মানে সিঙ্গেলে যা এনার্জি ফাংশন, আইগেন ফাংশন, এই আইগেন ভ্যালু যা এলো এনার্জি ভ্যালু, সেটাই কিন্তু টোটাল এনার্জি ভ্যালু। মানে আমরা এটা বলেছিলাম, সেটাকে আমরা প্রুফ করলাম যে হ্যাঁ আমরা ঠিক কথাই বলছি। তাহলে নন ইন্টারঅ্যাক্টিং আইডেন্টিক্যাল পার্টিকেলসটাই আমাদের স্টার্টিং অ্যাপ্রক্সিমেশন ফর মাল্টি ইলেকট্রন অ্যাটমস। এটাই আমরা স্টার্টিং, মানে এইটা দেখেই শুরু হবে, এই দুটো থেকে এইভাবেই শুরু হবে, তারপর মাল্টি ইলেকট্রন আমরা যাব। আমরা প্রায় শেষের দিকে চলে এসেছি, খুব ইম্পর্টেন্ট পার্টে চলে এসেছি। পাউলি এক্সক্লুশন প্রিন্সিপাল, এই নামটা আমরা শুনেছি অলরেডি। সেটা কি, সেটা আমরা 11-12 মোস্ট প্রবাবলি পড়েওছি। দীপেন্দু আমাকে একটুখানি বলবি পাউলি এক্সক্লুশন প্রিন্সিপালটা কি জিনিস? 11-12 আমরা পড়েছিলাম বোধহয় কেমিস্ট্রিতে। কে বলছিস বাবা, প্রেরণা? হ্যাঁ, কি বললি? ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড। এবার আমাকে বল যে চারটে কোয়ান্টাম নাম্বার কি কি? তাই এমএল আর এস। আচ্ছা, তাহলে এসটা কোয়ান্টাম নাম্বার, এসটা কোয়ান্টাম নাম্বার বলছিস? আরে বাবা, এসটা তো একটা স্টেট স্পিন, সেটা তো কোয়ান্টাম নাম্বার হতে পারে না মা। আচ্ছা, তাহলে এন এল এম এল আর এম এস, এই চারটে হলো কোয়ান্টাম নাম্বার। হ্যাঁ, এই চারটের নাম বলতে পারবি তোরা আমাকে কেউ? এটা আমার পরের ক্লাসে লাগবে, পরের ক্লাসটা কিন্তু লাগবে আমার। একটা একটা করে ধরে ধরে বল। এনটা কি? ভেরি গুড। এলটা কি? অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বার, বা আমরা সব থেকে বলবো যে অ্যাঙ্গুলার মোমেন্টাম কোয়ান্টাম নাম্বার, ঠিক আছে? এবার বল এমএলটা কি? ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার। এমএসটাও তো ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার, তাহলে এমএলটা কি? হ্যাঁ হ্যাঁ, এলটা হচ্ছে অরবিটাল কোয়ান্টাম নাম্বার। তো এমএলটা হচ্ছে ম্যাগনেটিক অরবিটাল কোয়ান্টাম নাম্বার, আর এমএসটা হচ্ছে ম্যাগনেটিক স্পিন কোয়ান্টাম নাম্বার, ঠিক আছে? তাহলে চারটে কোয়ান্টাম নাম্বার আমাদের আছে, এবং প্রেরণা বলে দিয়েছে যে এই চারটে কোয়ান্টাম নাম্বার দুটো পাশাপাশি ইলেকট্রনের কখনোই এক হতে পারে না, আলাদা আলাদা হবে। আচ্ছা, যদি দুটো নন ইন্টারঅ্যাক্টিং পার্টিকেল ফেরমিয়ন্স হয়, যেমন এক্সাম্পল ইলেকট্রন যদি হয়, তাদের ক্ষেত্রে আমরা আগে জেনে এসেছি যে তাদের ওয়েভ ফাংশনটা হবে অ্যান্টিসিমেট্রিক, ঠিক আছে? আর ইয়ের ক্ষেত্রে হবে, বোসনের ক্ষেত্রে হবে সিমেট্রিক ওয়েভ ফাংশন। তো কারণ যদি আমাদের ওই ইনডিস্টিংগুইশেবিলিটি প্রিজার্ভ করতে হয়, তাহলে এটাই একমাত্র ওয়ে যে অ্যান্টিসিমেট্রিক দিয়ে আমরা দুটো ফেরমিয়নকে লিখব। কারণ
ফেরমিওনের ক্ষেত্রে যদি এই 1 আর 2 কে আমরা চেঞ্জ করে দিই, মানে একই করে দিই, যে x1 ও যায় x2 ও তাই, তাহলে ফাই as এর ভ্যালু কত হবে যদি x1 আর x2 দুটোকেই সেম করে দিই আমরা? 0 হয়ে যাবে। তাহলে ফাই as এক্সিস্টই করবে না, কোনো ওয়েভ ফাংশন এক্সিস্টই করবে না। তার মানে আমরা যে এতক্ষণ ধরে যে মাথা ব্যথা করছিলাম যে আমাদের এমন কোনো লিনিয়ার কম্বিনেশন চাই যেটা ইনডিস্টিংগুইশেবিলিটিকে প্রিজার্ভ করতে পারবে, দিস ইজ দ্যাট কাইন্ড অফ ওয়েভ ফাংশন। যে ফেরমিওনের ক্ষেত্রে আমরা অ্যান্টিসিমেট্রিক ওয়েভ ফাংশন যদি অ্যাপ্লাই করি তাহলে তবেই একমাত্র ইনডিস্টিংগুইশেবিলিটি বজায় থাকবে। কারণ যদি x1 = x2 করে দিই, দেয়ার ইজ এ 0 প্রবাবিলিটি অফ টু ফার্মিয়নস হ্যাভিং সেম কোঅর্ডিনেটস। এটা হতেই পারে না। সেইটাকেই আমরা ভালো ভাষায়, যেটা আমরা অলরেডি এতদিন ধরে জেনে এসেছি, পাউলি এক্সক্লুশন প্রিন্সিপাল নামে চিনি, যে টু ইলেকট্রনস হুইচ আর বেসিক্যালি ফেরমিয়নস ক্যান নট অকুপাই আইডেন্টিক্যাল ওয়েভ ফাংশন। কখনোই হতে পারে না এই দুটো ওয়েভ ফাংশন এক, দ্যাট ইজ সেম কোয়ান্টাম স্টেটস। এগুলো তো স্টেট, ওয়েভ ফাংশনগুলো যদি আমরা স্টেট বলি, তাহলে দুটো স্টেট কখনোই তাদের এক হতে পারে না দুটো ইলেকট্রনের ক্ষেত্রে উনি বলেছিলেন। কিন্তু এটা আমরা জেনারেলাইজ কেসে দেখতে পাচ্ছি, এটা যে কোনো ফার্মিয়নের ক্ষেত্রে এটা অ্যাপ্লিকেবল, শুধু ইলেকট্রনস নয়। ইলেকট্রন যেহেতু ফার্মিয়নস সেই জন্য এটা। আচ্ছা, এই একে কথাটার মানে জানিস তো? এখানে আমি এটা একে বলে টার্ম ইউজ করেছি, অলসো নোন অ্যাজ। ঠিক আছে, অলসো নোন অ্যাজ, বাংলায় এটাকে বলি ওরফে। আচ্ছা, এবার চলে এলাম, এটা তার মানে আমাদের মেন কনসেন্ট্রেশনটা এই মুহূর্তে দিতে হবে কার প্রতি? না, ফেরমিয়নের উপরে, অ্যান্টিসিমেট্রিক ওয়েভ ফাংশনের উপরে। তাহলে আমরা অ্যান্টিসিমেট্রিক ওয়েভ ফাংশন কষতে শিখব। যদি আমাদের দুখানার জায়গায় এন খানা থাকে এরকম, তাহলে আমরা তাকে কিভাবে লিখব? বেসিক্যালি তাকে আমরা লিখব এই সিম্বল দিয়ে, স্লেটার ডিটারমিনেন্ট। এইটাকে তোরা দুটোর ক্ষেত্রে করে দে, তাহলে পরে তোরা এক্ষুনি যেটা পাওয়া উচিত সেটা পেয়ে যাবি। দুটোর ক্ষেত্রে যদি করি, x1 আর x2 যদি নিস, তাহলে এই বাদ বাকি সব টার্মগুলো দেখ ভেঙে পালিয়ে যাবে। n এর জায়গায় 1/√2 হয়ে যাবে, আর a b এই x1 x2 এখানে x2 x1 হয়ে যাবে। এই স্টেটটাই বেসিক্যালি এটা ক্যালকুলেট করবি তোরা, এই মানে x1 x1 x2 x2। তো তোরা যদি ডিটারমিনেন্ট করছিস তাহলে কি হবে? psi a x1 * psi b x2 মাইনাস psi b x1 * psi a x2। এই টার্মটাই এক্স্যাক্টলি আসবে। ঠিক আছে, যেটা এতক্ষণ ধরে তোরা করছিলি। আর একবার দেখিয়ে দিই দরকার হলে, অসুবিধা নেই কিছু। আমাদের একটু দাঁড়িয়ে যা। এক্স্যাক্টলি 1/√2 দেখ, psi x1 x2 মাইনাস psi x2 x1। ঠিক আছে, এটা আমরা আরো অঙ্ক কষবো, আমরা বুঝতে পারবো তখন। ফাইন, এবার এক্সাম্পল আসি। এইটা যদি আমাদের কেউ সলভ করতে দেয় যে একটা লিথিয়ামের গ্রাউন্ড স্টেট ওয়েভ ফাংশনটা 3টে ইলেকট্রন আছে, ইনফ্যাক্ট এটা 3টে ইলেকট্রনটা বলে দেবে না, তোদের কোষে নিতে হবে, লিথিয়ামের অ্যাটমিক নাম্বারটা হয়তো দিয়ে দেবে। তখন তোরা পাবি এই গ্রাউন্ড স্টেটে ওয়েভ ফাংশনটাতে যে আমাদের 1s2 আছে আর 2s আছে, 2s1 আছে। বেসিক্যালি এই 1টাকে আলাদা করা লিখি, মানে 1s এর ঘরে দুটো আছে, 2s এর ঘরে একটা। এটাই তো লিথিয়ামের গ্রাউন্ড স্টেট। তো এরা নন ইন্টারেক্টিং ফার্মিয়ান্স। এদের কিভাবে আমরা ওয়েভ ফাংশনটা বার করব? এই স্লেটার ডিটারমিনেন্ট অ্যাপ্রোচ ইউজ করে আমরা ব্যবহার করব। কি করেছি ভালো করে এই প্রথম লাইনটা বোঝা দরকার, দ্বিতীয় লাইনটা তো ক্যালকুলেশন। 1/√n আমরা করে দিয়েছি, √n। এইবার এইখানটা দেখ, 3টে স্টেট আমাদের করতে হবে। তাহলে 1s, তার জন্য আলফা 1s এর তো দুটো ইলেকট্রন আছে, তাহলে একটা আলফা স্টেটে থাকবে, একটা বিটা স্টেটে থাকবে। একদম প্রথম স্লাইডে আমরা পড়েছিলাম যদি দুটো ইলেকট্রন থাকে তাহলে দুটো স্পিন আলাদা আলাদা হবে। তাহলে একটা আলফা স্টেটে থাকবে, একটা বিটা স্টেটে থাকবে, একটা ms+ হাফে থাকবে, একটা ms- হাফে থাকবে। তাহলে 1s এর দুটো স্টেট, একটা আলফা 1, একটা বিটা 1। 2s এর কিন্তু একটা স্টেট, যেহেতু একটা ইলেকট্রন আলফা 1ই ধরছি আমরা। সিমিলারলি এটা 1 এর ক্ষেত্রে হলো, 2 এর ক্ষেত্রে হলো, 3 এর ক্ষেত্রে হলো। যেহেতু 3টে ইলেকট্রন আছে, আমরা 3 রকম এই স্টেট x1 x2 x3 এই জিনিসটা বসালাম। এর পরেরটা কিন্তু সিম্পল ক্যালকুলেশন, মেয়ার ক্যালকুলেশন, আর কিচ্ছু করি না। আমি ডিটারমিনেন্ট ক্যালকুলেশন ক্যামারাস রুল ইউজ করেছি, তোরা অন্যভাবেও ডিটারমিনেন্ট করতে পারিস, আমি ক্যামারাস রুলটা ইউজ করেছি। ফাইন, অ্যান্ড দ্য ফাইনাল স্লেটার ডিটারমিনেন্ট কি করে আমরা সেটা বলবো। স্লেটার ডিটারমিনেন্ট মানে কি করে? বেসিক্যালি অ্যান্টিসিমেট্রিক ওয়েভ ফাংশনকে করতে সাহায্য করে।
যদি কখনো এই স্টেটাস ডিটারমিনেন্টের দুটো কলাম অথবা রো আইডেন্টিক্যাল হয়ে যায়, তাহলে ডিটারমিনেন্টটা কিন্তু জিরো হয়ে যায়। এটা তোদের একটা প্রুফ করতে দেবো, আমি যে মেটেরিয়ালটা আপলোড করবো, তোদের প্রবলেম অ্যান্ড সলিউশনের একটা মেটেরিয়াল আপলোড করে দেবো আমি আজকেই, সেটা তো তোরা দেখতে পাবি যে সেখানে কিন্তু পরিষ্কার এই জিনিসটা প্রুফ করতে হবে যে যখন এই দুটো কলাম অথবা রো আইডেন্টিক্যাল তখন ডিটারমিনেন্টটা জিরো হয়ে যাচ্ছে। এখানে যদি আমরা তিনটে আইডেন্টিক্যাল ইলেকট্রনস যদি আমরা 1s এ করতে যাই, দেখ আমরা জানি 1s, এর ঘরে দুটো ইলেকট্রনই থাকতে পারে, তিনটে কেন থাকতে পারে না সেটা এই অঙ্কটাই বলে দেবে। আমরা তিনটে করতে যদি যাই কি করব, 1s এর আলফা 1, 1s এর বিটা 1, আবার ফেরত আসবে একটা 1s এর আলফা 1, কারণ আমার কাছে কোনো স্টেট নেই। সিমিলারলি 2, সিমিলারলি 3। এখানে প্রবলেম কি হয়েছে যে আমাদের দুটো রো আইডেন্টিক্যাল হয়ে যাচ্ছে বা দুটো কলাম, এই কলামটা ফার্স্ট কলামটা আর লাস্ট কলামটা দেখ একই। যদি তাই হয় এই ডিটারমিনেন্টটা যেই মুহূর্তে কষবি জিরো হয়ে যাবে। এটা কষে দেখবি বাড়িতে, আমার কথা বিশ্বাস করতে হবে, এটা ক্যালকুলেট করে দেখবি যে এটা জিরো হচ্ছে কিনা। দুটো রো বা কলাম যদি কোনোভাবে, এখানে রো দেখ একই, রো এক হচ্ছে না, কলামগুলো বেসিক্যালি এক হচ্ছে, ফার্স্ট কলাম আর লাস্ট কলামটা এক হয়ে যাচ্ছে, তার জন্য এই ডিটারমিনেন্টটা জিরো দিয়ে দেবে। তাহলে তিনটে ইলেকট্রন আমরা কখনোই 1s এর ঘরে বসাতে পারবো না, আমাদের আর একটা কিছু চাই। দুটো ইলেকট্রন পর্যন্তই আমরা এখান পর্যন্তই আমরা শেষ করব, এর পরে আর নয়। ঠিক আছে, তাহলে এই ছিল মোটামুটি আজকের ক্লাস। যদি কারোর কোনো প্রশ্ন থাকে বলো, আমি ইয়ে করবো, এরপরে তো মেটেরিয়াল আপলোড করবো, চিন্তা নেই, মেটেরিয়ালগুলো তোমরা দেখতে পাবে, প্রবলেমগুলো দেখতে পাবে। কোনো প্রবলেম কোশ্চেন থাকলে জিজ্ঞেস করো কাইন্ডলি। এবার নিজেদের আনমিউট করো, কোশ্চেন করো একদম ফার্স্ট পেজে। এটা দিয়ে না, তারপরেরটা এইটা দিয়ে, হ্যাঁ এই যে চলে এসছি। probability density, okay, wait, এই পেজ আগেরটা, এর পরেরটা হবে, হ্যাঁ আমার তাই। এই যে probability density, এই probability density কথা বলছিস তো? আচ্ছা এইটা, হ্যাঁ বল। Is the probability density for particle 2 to be at x2 and when particle 1 is at x1. হ্যাঁ, ও আচ্ছা, আমি ভুলটা বুঝতে পেরেছি, আমি ভুলটা বুঝে গেছি, তুই যেটা বলতে গিয়েছিস একদমই তাই। এটা 1 আর এইটা হবে 2। এবার ঠিক হয়ে যাবে না? হ্যাঁ, ঠিক আছে। আর কিছু? থ্যাংক ইউ এই ভুলটা ধরিয়ে দেওয়ার জন্য। আর কারোর কিছু এখান থেকে প্রশ্ন আছে? কোনটা বাবা? কি আমি ক্লিয়ারলি বুঝতে পারছি না, একবার বল, আস্তে বল। স্লেটার ডিটারমিনেন্ট, বারবার স্ল্যাটার নয় রে, স্লেটার ডিটারমিনেন্ট। হ্যাঁ এই যে এইটা হচ্ছে ফর্মুলা, ঠিক আছে? আচ্ছা, তোদের আমি একটা অঙ্ক কষাই এখন। হোল্ড, হ্যাঁ মিউট করতে পারিস, নাও করতে পারিস, তোদের ইচ্ছা। আমার স্ক্রিন দেখা যাচ্ছে তো? হোল্ড করে যা। বইটা দেখতে পাচ্ছিস? কি বই? আইডেন্টিক্যাল পার্টিকেল তো, ফাইন। দেখ দুটো পার্টিকেল আছে, ধর দুটো পার্টিকেল আছে,
তাহলে কি লিখতিস 1/√2 সাই এ 1 সাই বি 2 মাইনাস সাই বি 1 সাই এ 2, এটা লিখতিস তো? তাহলে এই জিনিসটাকে আমরা এইভাবে ডিটারমিনেন্ট হিসাবে লিখতে পারি। দেখ এইভাবে লিখতে পারি, দেখ সাই এ 1 সাই এ 2 সাই বি 1 সাই বি 2 লিখতে পারি। তাহলে যদি এটা এন পার্টিকেলের ক্ষেত্রে হয় তাহলে এই জিনিসটাই সাই এ 1 সাই এ 2 করতে করতে সাই এ এন পর্যন্ত যাবে, আবার তারপর একটা সাই বি 1 সাই বি 2 করতে করতে সাই বি এন পর্যন্ত যাবে। আর এই এ বি করতে করতে কতগুলো স্টেট হতে পারে? এন খানা হতে পারে। তাহলে এইদিকেও যেমন এনটা, এদিকেও তো এনটা, তাহলে এইখানেও আমরা এন খানা পর্যন্ত স্টেট গেলাম, সাই এন 1 সাই এন 2 সাই এন। এইবার এটা ততক্ষণ পর্যন্ত তোর কাছে ক্লিয়ার হচ্ছে না ততক্ষণ না তোরা একটা অঙ্ক কষবি। ধর এই অঙ্কটা যে ডিটারমাইন দ্য ফর্ম অফ নর্মালাইজড অ্যান্টিসিমেট্রিক টোটাল ওয়েভ ফাংশন অফ 3 নন ইন্টারঅ্যাক্টিং পার্টিকেলস। তিনটের ক্ষেত্রে হলে কি হবে? দুটোর ক্ষেত্রে হলে এটা হয় আমরা জানি। তিনটের ক্ষেত্রে আমরা কি করব? শুধু 1/√3 আর তার সঙ্গে সাই এ 1 সাই এ 2 সাই এ 3 এরকম করতে করতে সাই বি 1 সাই বি 2 সাই বি 3 সাই সি 1 সাই সি 2 সাই সি 3। এটা নিয়ে এই কথাটা নিয়ে কোনো প্রবলেম নেই। এইবার যদি এটা হ্যাঁ হ্যাঁ বল বল রে। স্টেটগুলো স্টেট আমি দেখছি, তোদের দেখিয়ে দিচ্ছি স্টেটটা। ধর এইখানটা দেখ, এই লাইনটা দেখ, সাই এ বি 1 2 সমান সাই এ 1 সাই বি 2, বোঝা গেছে কথাটা? আর সাই বি এ 1 2 সমান হচ্ছে সাই বি অফ 1 সাই এ অফ 2। এটা আর একবার আমাদের দরকার হলে একটু ভালো করে পড়ে নিতে হবে, বইটা পড়ে নিতে হবে, ঠিক আছে? আমি বইটা দিয়ে দেবো আজকে, অসুবিধা নেই। এই হচ্ছে কথা 106.7 কিনে ফেলেছিস নাকি? সাবাস, বেশ। তো ঠিক আছে, এই হলো মোটামুটি প্রবলেম। এর থেকেও আরও অনেক প্রবলেম পাবি, আমি তোদেরকে অলরেডি দিচ্ছি আর কি এতে, ঠিক আছে? আচ্ছা, আর কিছু কোয়েশ্চেন সেটা দেখছি আমি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওয়ান এস টু 2s1 ইলেকট্রন, এই যে এই নোটটা তোরা পেয়ে যাবি রে, এই প্রেজেন্টেশনটা পেয়ে যাবি, টুকতে হবে না। হ্যাঁ, পুরোটাই আপলোড করে দেবো, তো চিন্তা নেই। এটা একটু সময় দিতে হবে, যে আমি কি করেছি এটা বোঝবার জন্য। এই 1s কথাগুলোকে ভুলে যাবি, এই 1s গুলোকে আমরা নিজেদেরকে বোঝাবার জন্য করেছি। এটা হচ্ছে ওই সাই এ সাই বি ব্যাপারগুলোর জন্য আর কি, স্টেট, ঠিক আছে? আর এটা হচ্ছে ওই আলফা 1 বিটা 1 আলফা 1, এগুলো হচ্ছে ওই 1 2 স্টেটগুলো বেসিক্যালি। মানে এটা তো স্লেটার ডিটারমিনেন্ট। তাহলে এই সাই এ পার্টটা হচ্ছে 1s 2s, ঠিক আছে? আর এই ব্র্যাকেটের x1 এই যে টার্মগুলো, এইগুলো হচ্ছে আলফা 1 বিটা 1 আলফা 1 গুলো। বোঝাতে পারলাম আমি? বা রাদার আরো ভালো করে বললে, ব্র্যাকেটের গুলো হচ্ছে 1 1 1, আর এই বাইরের পুরোটা 1s আলফা 1s বিটা 2s আলফা, এইগুলো হচ্ছে এই স্টেটটা সাই এ সাই বি আর সাই এন, এই যে স্টেটটা, ঠিক আছে? x2 হচ্ছে 2 2 2, x3 হচ্ছে 3 3 3, ঠিক আছে? আর এই বাইরের গুলো হচ্ছে স্টেট গুলো, যেটা এখানে লেখা আছে যে সাই এ সাই বি সাই এন, এই স্টেট গুলো। ওকে,
ঠিক আছে, আজকে শেষ করলাম, রেকর্ডিং স্টপ করলাম, ঠিক আছে।